হ্যাঁ হ্যাঁ, এই তো প্রায় চলে এসেছি। বাই দ্য ওয়ে, বলছিলাম জাঙ্কুক, এই জাঙ্কুক, জাঙ্কুক কি হলো? প্রবলেম কি? হ্যাঁ দেখে শুনে আপনি দেখতে পাচ্ছেন আমি পড়ে গিয়েছি, আমার পা কেটে রক্ত বের হচ্ছে, এন্ড তারপরে ভাবে চিল্লাচ্ছেন আমার উপরে, হার্টলেস একটা। ওহ গড! জাঙ্কুক এবার মেয়েটার কাছে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে দেয়। ওঠো, ঠিক আছে তুমি? বাট মেয়েটা জাঙ্কুকের দিক থেকে রেগে চোখ সরিয়ে নিয়ে নিজে নিজেই উঠে দাঁড়ায়। হ্যাঁ, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সম্পূর্ণ ঠিকই আছো মেয়ে। তাহলে আমার গাড়িটার এখন কি হবে? মেয়েটা এবার জাঙ্কুকের গাড়ির দিকে তাকায় আর দেখে তার সাইকেলের সাথে ধাক্কা লাগার কারণে গাড়িটার এক জায়গায় অনেকটাই দাগ হয়ে গিয়েছে। মেয়েটা এবার আস্তে আস্তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বাট আমার সাইকেলেরও তো অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। তাহলে? হ্যাঁ, তোমার সাইকেলের ক্ষতি হয়েছে তো আমি কি করব? ধাক্কাটা তো তুমিই দিয়েছো, তাই না? আমি না। সেটা বুঝে তারপরেই কথা বলো। দেখেন মিস্টার, আমি সোজাসুজি বলে দিচ্ছি, আমি কোনো টাকা পয়সা আপনাকে দিতে পারবো না। কারণ দেখুন, এখানে অনেক লজিক আছে। প্রথমত, হ্যাঁ আমি বুঝলাম যে মেবি ধাক্কাটা ভুল করে আমি দিয়েছিলাম, এন্ড যার কারণে আপনার গাড়িরও একটু ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু আপনার তো শুধু একটা জিনিসে ক্ষতি হয়েছে, আর আমাকে দেখুন, আমার সাইকেলেরও ক্ষতি হয়েছে, প্লাস পায়ে অনেকটা কেটে গিয়েছে। সো আমার মনে হয় এখানে আমরা দুজনেই সেম সেম আই মিন সমান সমান সমস্যায় আছি। জাঙ্কুক এবার কিছুক্ষণ চুপ করে থেকে মেয়েটাকে আর কিছু না বলেই নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। উফ গড, এমন হার্টলেস খারাপ মানুষের পৃথিবীতে আছে। আই মিন এখানে একটা মেয়ের ওনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে পা থেকে রক্ত পড়ে রাস্তা পুরো পুকুরে না না সমুদ্রে পরিণত হচ্ছে, আর সেখানে দেখো অ্যাটিটিউড নিয়ে চলে গেল। আচ্ছা এরা এই কথা বলে মেয়েটা কোনোভাবে নিজেকে সামলে নিয়ে নিজের সাইকেল নিয়ে নিজের বাসার দিকে যেতে থাকে। কি রে, আজকে এত লেট হলো কেন তোর? আরে জিমিন আর বলিস না, তে এবার আর কিছু বলতে যাবে তার আগে জিমিন তের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আর তেও এবার ভয় পেয়ে জিমিনের দিকে তাকিয়ে চিৎকার দেয়। আরে তুই চিল্লাচ্ছিস কেন? কারণ তুই চিল্লাচ্ছিস। আরে আমি তো শুধু চিল্লাচ্ছি, তোর পায়ে কি অবস্থা? কেটে গেল কেমন করে? আর এত রক্ত এবার পড়ছে কেন? আচ্ছা এদিকে এসে বস, তাড়াতাড়ি আয়, আমি মেডিসিনের বক্সটা নিয়ে আসি। তে এবার আবার নিজের পায়ের দিকে তাকায়, আর সে এবার তার পায়ের এত খারাপ অবস্থা দেখে চিৎকারতে জিমিনের উপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। হ্যাঁ, এই মেয়েটাও না, আসলে তের পা যখন কেটে গিয়েছিল তখন তেমন একটা রক্ত পড়ছিল না, বাট এখন যেহেতু কিছু দূর হেঁটে হেঁটে এসেছে তে, আর এই আসার কারণেই তার পায়ের থেকে অনেক বেশি পরিমাণে রক্ত পড়ছিল। আর তে আসলে এমনই, মানে অতিরিক্ত রক্ত দেখলে তার এই অবস্থাই হয়। আস্তে আস্তে উঠে বস, ঠিক আছিস এখন তুই? বাট আমি আমি বেঁচে আছি, মানে তুই কি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস জিমিনা? বাট তোর রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ তো সেম না তাহলে? আরে না রে পাগলি, এমন কিছুই না, তুই একদম ঠিকই আছিস, জাস্ট ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি। বাই দ্য ওয়ে, বল তো আসলে এগুলো কেমন করে হলো, মানে তোর পায়ের সাথে? বলছি শোন। তারপর তে জিমিনকে সবটা খুলে বলতে থাকে। তাহলে বোঝ মানুষ কতটা হার্টলেস হতে পারে। আসলেই, যদিও ভুলটা প্রথমে তুই করেছিলি। মানে কি বলতে চাচ্ছিস তুই জিমিন? আরে পুরো কথাটা তো আগে শুনবি। আমি বলছিলাম যে যদিও ভুলটা প্রথমে তোরই ছিল, কিন্তু যতই হোক তোর পায়ের যে অবস্থা, ওনার উচিত ছিল তোকে কোনোভাবে হেল্প করা। সেটাই তো আমারও কথা। কি রে জিমিন, তে আসেনি? না রে, কালকে ওর পাটা অনেকটাই কেটে গিয়েছে, হাঁটুর কাছে অনেকটা কেটে গিয়েছে, সো এই জন্য আজকে আর আসতে পারেনি। বাই দ্য ওয়ে, তোদের কাজ টাজ কেমন যাচ্ছে রে? মানে ওই দোকানদার মালিক এখন তোকে আর থেকে ভালো করে টাকা দিচ্ছে তো, নাকি এখনো আবার ঘোরাচ্ছে? না রে, এখনো সিচুয়েশন সেমই রয়েছে, জানি না কি হবে। এই জন্যই বলেছিলাম যে জিমিনা, তোরা কিন্তু চাইলেই আমার বাসায় এসে থাকতে পারিস, এন্ড ওখানে কিছু দোকানও আছে যেখানে তোরা চাইলে ভালো টাকায় জব করতে পারতি, এন্ড অলসো তোদের অ্যাপার্টমেন্টে টাকা নিয়েও আলাদাভাবে হিসাব করতে হতো না। কিন্তু না, তুই সেটা তো শুনবিই না। আরে না রে লিসা, ওরকম হয় না, তুই বুঝবি না।
আচ্ছা বাদ দে এখন এসব কথা। আর তখনই তাদের ক্লাসে টিচার চলে আসে। হ্যালো সবার কি অবস্থা? এই কথা বলেই টিচারটা জিমিনের দিকে একটু বাঁকা হেসে তাকায়, আর জিমিন এটা দেখে সাথে সাথে অন্যদিকে তাকায়। জিমিন মনোযোগ দিয়ে লিখছিলই, ঠিক তখনই টিচারটা জিমিনের কাছে এসে দাঁড়ায় আর একটু নিচু হয়ে ফিসফিস করে বলে, জিমিন কোনো হেল্প লাগবে? যদি লাগে তাহলে আমাকে বলতে পারো। ওকে, তোমার স্যার অল টাইম তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত। এবার জিমিন সহ্য করতে পারে না আর উঠে দাঁড়িয়ে টিচারটাকে জোরে একটা চড় মেরে দেয়। আর টিচারটাও জিমিনের দিকে এবার রাগে চোখে তাকায়। সবার সামনে চড়টা মারার কারণে আসলে তার সম্মানে লেগেছিল, আর সে তখনই ক্লাস থেকে বের হয়ে যায়। আর জিমিন এবার বসে পড়ে। পুরো ক্লাস একদম চুপচাপ হয়েছিল। জিমিন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার একদম আস্তে আস্তে কান্না করতে থাকে। কিন্তু যেহেতু আজকে তে আসেনি, আর তাই যেহেতু লিসা তার পাশে বসেছিল, তাই সে খুব ভালো করে বুঝতে পারে যে জিমিন কান্না করছে। জিমিন কান্না করিস না রে। আমি আমি এই ভয়টাই পাচ্ছিলাম লিসা, যে আমি কবে যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। এই ইউনিভার্সিটিতে আসার পর থেকেই এই স্যার আমার সাথে এমন করে যাচ্ছে। আমি কখনো কিছু বলিনি, শুধুমাত্র এই ভয় পেয়ে যে ইউনিভার্সিটি থেকে আমাকে নিশ্চিত বের করে দেওয়া হবে। আর আর দেখবি লিসা, এবার ঠিক ওইটাই হবে। বললেই হলো। আমরা দেখেছি না, আমরা বলবো প্রিন্সিপালকে, যদি প্রিন্সিপাল তোকে কিছু বলতে আসে। ওকে, এখন আর শুধু শুধু ভয় পেয়ে কান্না করিস না জিমিন। তারপর জিমিনা নিজের মাথা নাড়িয়ে কোনো মতে নিজের কান্না আটকায়। জিমিন অ্যাপার্টমেন্টে ফেরে আর এসে দেখে তে তার জন্য ডিনার বানিয়ে ওয়েট করতে করতেই সোফার উপর ঘুমিয়ে পড়েছে। জিমিন একটু মুচকি হাসে আর তের গায়ের উপরে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তে আর জিমিন ভার্সিটিতে আসে, বাট জিমিন ভার্সিটিতে এসে একটু অবাক হয়, কারণ ওই স্যারকে কোথায় দেখা যাচ্ছিল না। জিমিন এই স্যারকে যতটুকু চেনে, ওই স্যার আজকে জিমিনের সামনে এসে এখনই কালকে চরমায়ের প্রতিশোধ নিত। জিমিন কিছু নিয়ে চিন্তা করছে দেখে তে বলে ওঠে, কি রে জিমিন, কিছু নিয়ে চিন্তা করছিস নাকি তুই? না না, এমন কিছু না, তুই ভিতরে চল। তারপর তারা দুজনই ভার্সিটির ভিতরে চলে যায়। না না জিমিনু, প্লিজ প্লিজ প্লিজ, যাই না প্লিজ। বাট আমি বললাম তোকে একা কোথাও আমি যেতে দিতে চাই না। তাহলে তুইও চল আমার সাথে। না, আমিও যেতে পারবো না। এর থেকে ভালো চল আমরা কালকেই দুজন একসাথেই যাব। ওকে? নো ভাই, জিনিসগুলো আমার আজকেই লাগবে। তুই জাস্ট এখানে দাঁড়া, আমি জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো টাইম নিব। ওকে? আর এর থেকে বেশি একদমই না। বাই। এই কথা বলেই তে দৌড়ে সেখান থেকে চলে যায় দোকানে যাওয়ার জন্য, যেখান থেকে তার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা লাগবে। আর এদিকে তো জিমিন শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং ফিল করছিল, তাই সে একটু ভার্সিটি থেকে এগিয়ে, মানে একটু সামনের দিকে এগিয়ে হাঁটতে থাকে। আর ঠিক তখনই জিমিনের সামনে এক এক করে 4-5টা ছেলে চলে আসে। জিমিন ভয় পেয়ে গেল, ব্যাপারটাকে ইগনোর করে সামনের দিকে এগোতে গেলে সেখান থেকে একটা ছেলে জিমিনের হাত ধরে বসে। জিমিন ছাড়ানোর অনেক চেষ্টাও করে, কিন্তু কোনো লাভই হয় না। সেখান থেকে একটা ছেলে এবার বলে ওঠে, তোর সাহস কি করে হয়, হ্যাঁ, তুই ওনাকে চড় মারিস? এই কথা বলেই একটা ছেলে জিমিনকে এবার চড় দেয়। তোকে তো এর শাস্তি পেতেই হবে। জিমিন খুব ভালো করে বুঝতে পারছিল যে এগুলো তার সেই টিচারেরই ভাড়া করা ছেলে পেলে। এই কথা বলেই ওই ছেলেটা জিমিনকে কিছু একটা করার জন্য নিজের হাত বাড়াতে যাবে, ঠিক তখনই কেউ একজন এসে ছেলেটার সে হাতের ভিতরে একটা কলম ঢুকিয়ে দেয়। আর এবার অন্যান্য ছেলেরা যখনই ওই ছেলেটাকে মারতে যাবে, ছেলেটা উল্টো তাদের সবাইকে মেরেই তাদের সবার 12টা বাজিয়ে দেয়। আর জিমিন তো জাস্ট এগুলো সবকিছু চোখ বড় বড় করে অবাক হয়ে দেখছিল। আর সব ছেলেগুলোকে মারা শেষ করে ছেলেটা এবার জিমিনের দিকে তাকিয়ে নিজের ব্ল্যাক মাস্ক আর সানগ্লাসটা খুলে বলে, আর ওকে? আমার তো মনে হয় এই কথাটা আমার আপনাকে জিজ্ঞাসা করা উচিত। ছেলেটা এবার একটু হেসে দেয়। আমার আবার কি হবে? এই কথা বলে যখন ছেলেটা সেখান থেকে চলে যেতে নেয়, থ্যাংক ইউ মিস্টার আমাকে হেল্প করার জন্য। ছেলেটা এবার পিছনের দিকে ঘুরে জিমিনের দিকে তাকিয়ে হালকা মুচকি এসে একটু মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর
আর জিমিন তো এখনো সেদিকেই হাঁ করে তাকিয়েছিল। তখনই তে এসে জিমিনের দিকে কনফিউজ হয়ে তাকাতে থাকে। কি রে ভাই, এমন ভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে কোনো সুপারম্যান আর কোনো প্রিন্সকে দেখতে পেয়েছিস। তে দুইটাই দেখতে পেয়েছি রে। মানে তোর কি আদেও মাথা ঠিক আছে জিমিনা? আমি সম্পূর্ণ ঠিক আছি তে। ওকে চল, তোকে হাঁটতে হাঁটতে সম্পূর্ণ কথাটা প্রথম থেকে খুলে বলি। হোয়াট দা? প্রথমত তুই আমাকে আগে বলবি না যে শয়তান স্যারটা আবারও তোকে ডিস্টার্ব করেছে? দেখেছিস, এই জন্য আমি তোকে প্রথম থেকে বলেছিলাম যে যখন ওই স্যারটা তোকে প্রথম ডিস্টার্ব করতো, মানে ডিস্টার্ব করা শুরু করেছিল, আমি বলেছিলাম না যে ওই স্যার নামে গিয়ে আমাদের প্রিন্সিপালের কাছে কমপ্লেন করা উচিত। বাট তুই তো উফ গড। আর তারপরে তুই যেমন করে বললি, মানে ওই মাস্ক পরা ছেলেটা এসে ওই লোকগুলোকে মেরে আবার তোর দিকে তাকিয়ে নিজের মাস্ক আর সানগ্লাস খুলেছিল, আবার তুই থ্যাংক ইউ বলার পর তোর দিকে তাকিয়ে হেসেছিল। আমি তো কিছু একটা স্মেল পাচ্ছি জিমিনু। তুইও না অল টাইম। বুঝেছি। জিমিন ভার্সিটিতে গিয়ে শুনতে পায় যে ওই স্যারকে নাকি ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। মানে ভাই, কালকে যে ঘটনাগুলো হয়েছে তোর সাথে, মানে ওই ছেলেগুলোকে ভাড়া করে যে ওই শয়তানটা তোর কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, এটা ভার্সিটিতে প্রিন্সিপাল কেমন করে জানলো? আর তুইও তো কেবলই আমার সাথে ভার্সিটিতে আসলি, তাহলে তুইও তো প্রিন্সিপাল স্যারকে এগুলো কিছুই কমপ্লেন করিসনি তাহলে? হ্যাঁ রেতে, আমিও তো কিছুই বুঝতে পারছি না। এই তে জিমিন, আমার সাথে একটু প্রিন্সিপাল স্যারের কাছে চল না। কেন রে, সেখানে আবার কি? আরে আমার কিছু কাজ আছে, চল না, কিছু পেপারস জমা দেওয়া লাগবে। লিসা এবার তে আর জিমিনকে নিয়ে প্রিন্সিপালের রুমে যায়। আসো। লিসা তো গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলছিল, এদিকে তে আর জিমিন এক কোণায় দাঁড়িয়েছিল। কিন্তু জিমিন তো তখন অবাক হয় যখন সে কালকের ওই ছেলেটাকে এক কোণায় একটা চেয়ারে বসে একটা বই পড়তে দেখতে পায়। কেউ তাকিয়ে আছে এটা অনুভব করে ছেলেটা এবার জিমিনের দিকে তাকায় আর তাকিয়ে একটু মুচকি হাসে। অন্যদিকে জিমিন তো ছেলেটা তার দিকে তাকানোর সাথে সাথেই অন্যদিকে তাকিয়ে নার্ভাস হয়ে যাচ্ছিল। জিমিন, আর ইউ ওকে? হ্যাঁ আমি ঠিক আছি তো। হ্যাঁ জিমিন, তে চল, আমার হয়ে গিয়েছে। এই কথা বলেই তারা তিনজনে নিজেদের ক্লাসে চলে আসে। এবার টিফিন টাইমে যখন লিসা আর তে ওয়াশরুমে ছিল আর জিমিন তাদের জন্য ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল, ঠিক তখনই কেউ একজন এসে জিমিনকে টান দিয়ে নিরিবিলি একটা সাইডে নিয়ে যায়। আর জিমিন এবার দেখতে পায় এটা সেই ছেলেটাই। আপনি এখানে কেমন করে? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর আপনি আসলে কে প্লিজ বলবেন আমাকে? আমি সুগা, তোমাদের প্রিন্সিপালের ছেলে। এখন মেবি তোমার কাছে সবকিছু ক্লিয়ার লাগছে। অ্যান্ড অলসো কালকের ব্যাপারটা আসলে আমার জন্য অনেকটা অদ্ভুত ছিল। মানে আমি জাস্ট কলেজে বাবার কাছে আসছিলাম অ্যান্ড তখন তোমাকে অন্য একটা সিচুয়েশনে দেখে নিজের কাছে যে কলমটা ছিল সেটা দিয়েই আর তারপর সব ইনফরমেশন বের করে ওই স্যারকেও এই কলেজ থেকে বের করে দিয়েছি। কিন্তু আপনি আমার এত হেল্প করছেন কেন? করতে পারি না? না, আমি কথাটা অমন ভাবে বলতে চাইনি। মানে আচ্ছা, আমার এখন যাওয়া লাগবে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোমার কাছে ফোন আছে? হ্যাঁ দাও। জিমিন দিতে একটু ভয় পাচ্ছিল বুঝতে পেরে সুগা এবার জিমিনের চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে বিশ্বাস করতে পারো জিমিন। তারপর জিমিন সুগাকে ফোনটা দিয়ে দেয়। আর তারপর নাও, আমি তোমাকে বিকালে একটা লোকেশন পাঠিয়ে দেব, সেখানে চলে এসো। ওখানে বসেই আমরা কথা বলতে পারি। মানে তুমি যদি চাও তাহলে আর কি। আমি আজকে বিকালের ওই টাইমটাতে অনেকটা টাইমে একটু ফ্রি থাকতে পারবো। সো তুমি যদি আসতে চাও তাহলে আসতে পারো।
হুম, ওকে, আমি ট্রাই করব। আমি আসি এখন তাহলে। হুম, বাই। তো তুমিও এসেছো তাহলে? হুম, আমিও ফ্রি টাইম পেলাম তাই, না হলে না পেলে আসতে পারতাম না। আসলে সুগা জিমিকে একটা পার্কে রেখেছিল, আর সেখানেই তারা একটা বেঞ্চের উপর বসে কথা বলতে থাকে। মানে বলতে পারো একে অপরের বিষয়ে আরো ভালো করে জানছিল। তারা কথাই বলছিল আর হাসাহাসি করছিল। ঠিক তখনই জিমিন, দেখ, এই হলো সেই হার্টলেস লোকটা যে কিনা আমাকে অমন একটা সিচুয়েশনে ফেলে রেখে এসেছিল। এন্ড অলসো এই লোক যে হার্টলেসের পাশাপাশি অন্য কোনো ক্রিমিনালও, সেটা তো আমি জানতাম না। জানিস এই লোকটা পিছন থেকে এক পা করে তোদের দিকে আগাচ্ছিল। তাই জাংকুকের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। মানে তুমি মেবি ভুল করছো, ও কোনো ক্রিমিনাল না, ও আমার বেস্ট ফ্রেন্ড জাংকুক। হ্যাঁ, তো এবার সাথে সাথে জাংকুককে ছেড়ে দেয়। আর এদিকে জিমি তো জাংকুকের নাম শুনে জাংকুকের দিকে ভালো করে তাকায়, আর এবার কিছু একটা বুঝতে পেরেই সে দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। ভাইয়া, আমি তোমার ছোট বোন জিমিনা। জিমিন? মানে জিমিন কি বলছিস তুই? জাংকুক? আসলে আমার বয়স যখন 13 তখনই আমাদের বাবা মা আমাকে ফার্স্টে বিদেশে পাঠিয়ে দেয়। বলে সেখানে নাকি তারা আমাকে পাঠাচ্ছে আরো ভালো করে পড়াশোনা করানোর জন্য। সেখানে একজন আন্টিও থাকবে যে কিনা আমার টেক কেয়ার করবে। তখন জিমের বয়স ছিল মাত্র 2 বছর। অ্যান্ড তারপরে 3 বছর পর, মানে আমার যখন 16 বছর, তখন আমি জানতে পারি যে আমার বাবা মা নাকি আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েই আলাদা হয়ে গিয়েছে। তারপর থেকে আমার মন থেকে আমার বাবা মা উঠে গিয়েছে। যদিও আমি তাদের কাছে একটু হলেও থ্যাংক ইউ বলতে চাই, না অনেকটাই বলা যায়। কারণ যদি তারা বিদেশের আন্টিটাকে আমার টেক কেয়ার করার জন্য ঠিক করে না রাখতো, তাহলে মেবি আমি কখনোই ওখানে একা একা সার্ভাইভ করতে পারতাম না। এটা একদম অসম্ভব ছিল। আমি জিমের ব্যাপারেও খবর নেওয়ার ট্রাই করেছিলাম, বাট পারিনি। যার কারণে পরে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি যেহেতু বড় হয়ে গিয়েছি, সেজন্য মেবি তারা কেউই আমাকে তাদের একজনের সাথেও নেয়নি। কিন্তু যেহেতু জিমিন একদম ছোট, তাহলে মেবি তারা অ্যাটলিস্ট যে কোনো একজন হলেও জিমিনকে নিয়ে গিয়েছে নিজের সাথে করে। আমি দেশে ফিরেছি 1 বছর হলো, বাট দেশে ফিরে তো আমি জানতে পারি যে জিমিনকেও নাকি তারা কেউই তাদের সাথে করে নেয়নি। জিমিন নাকি কোন একটা অ্যাপার্টমেন্টে থাকে, এটাও আমি শুনেছিলাম। জিমিন নাকি বড় হয়ে গিয়েছে, ও নাকি ইউনিভার্সিটিতেও পড়ছে। যদিও আমি আর ইনফরমেশন বের করার ট্রাই করেছিলাম, মানে কোন অ্যাপার্টমেন্টেও থাকে, কারণ আমি চাচ্ছিলাম ওর সাথে গিয়ে দেখা করতে, কিন্তু আমি আর কোনো ইনফরমেশনই পাইনি। বাট এখন তো দেখা যাচ্ছে যে আমার কিছু করা লাগেনি, ভাগ্যই আমাকে তোর পর্যন্ত নিয়ে এসেছে জিমিনা। সুগা আমাকে বলেছিল যে ও নাকি একটা মেয়েকে অনেক ভালো লেগেছে, আর আজকেই নাকি পার্কে বসে ওই মেয়েকে প্রপোজ করতে চায়। সো প্ল্যান অনুযায়ী আমি পিছন থেকে একটা গোলাপ ফুল নিয়ে সুগার হাতে গোলাপ ফুলটা দেওয়ার জন্য আগাচ্ছিলাম, আর ঠিক তখনই তো জাঙ্কুক এবার তের দিকে তাকায়, আর তে এবার জাঙ্কুকের দিকে তাকায়। আমি কি জানতাম হ্যাঁ যে এরকম কিছু ছিল? আমি তো ভেবেছিলাম আপনি মেবি কোনো ক্রিমিনাল অথবা অন্য কিছু। আমি তো জাস্ট আমার বেস্টকে প্রোটেক্ট করার ট্রাই করছিলাম, এটা আমার দোষ না। এন্ড মিস্তে আপনি এখানে কি করছিলেন? এখানে তো আপনার আসার কথা না, রাইট? আমি তো আপনাকে বাসায় ঘুমন্ত অবস্থায় দেখে এসেছিলাম। উফ জিমি না, আমি জাস্ট তোর পিছন তোকে ফলো করতে করতে এসেছিলাম দেখার জন্য যে তুই কোথায় যাচ্ছিস। যতই হোক তুই তোমার বেস্ট নাকি? হ্যাঁ, আমার তো একটা দায়িত্ব আছে নাকি তোকে প্রোটেক্ট করার। আচ্ছা হয়েছে, এখানে কারোরই কোনো দোষ নেই। বাই দ্য ওয়ে
সুগা এবার জাংকুকের দিকে ইশারা করে গোলাপ ফুলটা তাকে দিতে বলে। জাংকুক এবার গোলাপ ফুলটা নিয়ে সুগার হাতে দেয়, আর সুগা এবার গোলাপ ফুলটা দিয়ে জিমিনকে প্রপোজ করে। আর এদিকে জিমিনের খুশি হয়ে ইমোশনাল হওয়ার বদলে সে নিজেই খুশিতে ইমোশনাল হয়ে যায়, যেটা জাংকুকের কাছে ফানি লাগে। আর সে অন্যদিকে তাকিয়ে নিজের হাসি কন্ট্রোল করার ট্রাই করতে থাকে, আর যে জিনিসটা তে চোখে ফাঁকি দিতে পারেনি। তে এবার জাংকুকের হাত ধরে টানতে টানতে তাকে একটু দূরে নিয়ে এসে বলে, আমি আমার বেস্টু আর তার বয়ফ্রেন্ডের এই মোমেন্টটা নষ্ট করতে চাচ্ছি না, তাই বলে আপনাকে এখানে নিয়ে আসলাম। আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার প্রবলেমটাই তো হলো তুমি সেদিন থেকে আমার পিছনে একদম আঠার মতো লেগে আছো। হোয়াট? আমি আপনার প্রবলেম? অফকোর্স আপনাকে তো আমি, ওফ গড, আমাকে ধৈর্য দাও। গড, সাথে আমাকেও একটু দিও। দেখ তো। দেখছি। গিয়ে দরজা খোলে আর দেখে জাংকুক এসেছে। তে তো জাংকুককে দেখে আবার দরজা লাগিয়ে দিতে চায়, কিন্তু জাংকুক দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। হোয়াট দা, আপনি আপনি এখানে কি আকাম করতে এসেছেন? হ্যাঁ, এক্সকিউজ মি, এখানে আমার ছোট বোনও থাকে এন্ড আমি তাকেই দেখতে এসেছি। এবার জাংকুকের লাগেজের দিকে তাকায়। বুঝলাম, আপনি আপনার ছোট বোনকে দেখতে এসেছেন, কিন্তু আপনার সাথে লাগেজ কেন? এদিকে জাংকুক তো তের কথাকে পুরো ইগনোর করে তেকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ভাইয়া? হ্যাঁ জিমিনা, আমি চলে এসেছি আমার ছোট বোনটাকে দেখতে। ভালো করেছো। ভাইয়া তুমি থাকবো এখানে? থাকতে তো চেয়েছিলামই, কিন্তু তোর বান্ধবী তো। সমস্যা নেই ভাইয়া, তুমি তেকে নিয়ে চিন্তা করো না, অনেক ভালো একটা মেয়ে, ও মানিয়ে নিতে পারবে, তাই না তে? এন্ড অলসো আমি আর তে তো একসাথেই ঘুমাই, আর আমাদের আরো এক্সট্রা 2টা বেডরুম ফাঁকাই পড়ে থাকে, তুমি ওখানেই থাকতে পারবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা ভাইয়া, তুমি ধরুন একটা কাজ করো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি দেখি কিছু বানাই। জাংকুক এবার তের দিকে তাকিয়ে একবার চোখ মারে আর তারপর চলে যায় ফ্রেশ হতে। আর এদিকে বেচারি তে না পারছিল রাগ কন্ট্রোল করতে, আর না পারছিল বের করতে। তে এবার কিচেনে জিমিনকে হেল্প করতে চলে যায়। রান্না ভালো হয়েছে ভাইয়া? অনেক ভালো হয়েছে। আর এটা কে রান্না করেছে? ও, ওইটা তো তে রান্না করেছে। খেয়ে দেখো, তে আমার থেকে অনেক ভালো রান্না করে। যদিও অল টাইম রান্না আমিই করি, কিন্তু যখন ও রান্না করে তখন আমার থেকে অনেক বেস্ট রান্না করে। জাংকুক এবার একটা রান্নাও টেস্ট করে দেখে। এত ঝাল কেন? জাংকুক তাড়াতাড়ি পানি খায়। ঝাল? কই, আমিও তো টেস্ট করে দেখলাম, কিন্তু কোনো ঝাল তো তখন ছিল না। তাহলে আমার মনে হয় আমার মিষ্টি কিছু খাওয়া লাগবে জিমিনা। মিষ্টি কিছু? বাট বাসায় তো এখন মেবি অমন কিছু নেই। আচ্ছা তাহলে চল দে, আমরা দুইজন নিচ থেকে মিষ্টি কিছু নিয়ে আসি। চল। না জিমিন, আমার মনে হয় তুই বাসায় থাক, আমি আর গিয়ে দোকান থেকে আইসক্রিম নিয়ে আসি। মানে আমি একাই যেতে পারতাম, কিন্তু এখানে অত কিছু তো আর আমি ভালো করে চিনি না, সো। বাট ভাইয়া, না জিমিন, সমস্যা নেই, তে চলো চলো। তারপর জাংকুক আর তে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। তে, তুমি কি আমাকে ইগনোর করছো? হ্যাঁ। তে কোনো অ্যান্সার দেয় না। তে তারপরও কোনো অ্যান্সার দিচ্ছিল না, আর যার কারণে জাংকুক এবার হঠাৎ করে তেকে দেলার সাথে পিন করে নেয়। অ্যান্সার নিতে তুমি আমাকে ইগনোর করছো? আজব তো, আমি আপনাকে ইগনোর কেন করতে যাব? তেন আমার সাথে কথা কেন বলছো না? হ্যাঁ, আপনার মতো লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নেই। তখনই জাংকুক টের পায় কেউ একজন আসছে, তাই সে তেকে ছেড়ে দেয় আর আবারও হাঁটতে শুরু করে। কিন্তু যে জিনিসটা থেকে সব থেকে বেশি অবাক করেছিল সেটা হলো জাংকুক নিজেই একটা দোকান থেকে গিয়ে আইসক্রিম কেনে। মানে জাংকুক এই দোকান আগে থেকেই চিনত, সে জাস্ট তেকে তার সাথে নিয়ে আসার জন্যই এমন অ্যাক্টিং করেছিল। আর যেটা বুঝতে পেরে তে এবার জাংকুকের উপর আরো বেশি খেপে যায়। জাংকুক আগে হাঁটছিল আর তে পিছন হাঁটছিল।
জাংকুক এবার যখনই অ্যাপার্টমেন্টের সামনে এসে কলিং বেল বাজাতে যাবে ঠিক তখনই মানে তার আগেই তে এসে জাংকুকের সামনে মাঝে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আপনার প্রবলেমটা কি আমার সাথে, হ্যাঁ একটু বলবেন? সেদিনই তো বললাম যে আমার মেইন প্রবলেমটা হলো তুমি। আমি আপনার এই কথার মানে কিছুই বুঝতে পারছি না মিস্টার। হ্যাঁ স্বাভাবিক, টাইম আসলে ঠিকই বুঝতে পারবা বেবি গার্ল। এই কথা বলেই জাংকুক তের গালে কিস করে দেয় আর তে সাথে সাথেই জাংকুকের সামনে থেকে সরে গেলেই জাংকুক কলিং বেল বাজায়। জিমিন চল কোথা থেকে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ ভাইয়া তাহলে তো ভালোই হয়, বাট যাবোটা কোথায়? তারপর জাংকুক অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা জায়গা বের করে। জিমিন জায়গা পেয়ে গিয়েছি, তুই গিয়ে রেডি হয়ে নে, আর আমিও সুগাকে কল করে বলে দিচ্ছি ওকে আসতে। ওকে, আর তে তুইও যা। তারপর তে আর জিমিন দুজনেই গিয়ে রেডি হয়ে নেয় আর এদিক থেকে জাংকুকও গিয়ে রেডি হয়ে নেয়। কিন্তু এবার রেডি হয়ে তারা যখনই বের হতে যাবে, ওয়েট, হোয়াট? আমার আউটফিটের সাথে আপনার আউটফিট কেমন করে ম্যাচ হচ্ছে? সো ম্যাচ হলে তো ভালোই হলো, একটু কাপল লাগবে আমাদের। আর আমার প্রবলেমটাই তো ওখানে। উফ দূর, এই জিমিন এখানে দাঁড়া তো, আমি গিয়ে চেঞ্জ করে আসছি। এই কথা বলে তে আবারও চলে যায় চেঞ্জ করতে। আর এবার বেরিয়ে দেখতে পায় জাংকুক নিজেও গিয়ে চেঞ্জ হয়ে এসেছিল। আর এবার জাংকুকের আউটফিটের সাথে তের আউটফিট একদম সম্পূর্ণ মিলে যাচ্ছিল। আমার তো মনে হয় না তে যে আউটফিট ম্যাচ হলে কোনো প্রবলেম আছে, চল না এখন। উফ দূর। তারপর তে আর কোনো উপায় না পেয়ে তাকে সেই আউটফিটেই বাইরে বের হতে হয়। আর অন্যদিক থেকে সুগাও তাদের জন্য সেই জায়গায় এসে ওয়েট করছিল, মানে তারা যেই জায়গায় যাওয়ার কথা বলেছে। সুগাকে দেখেই তো জিমি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। কেমন আছেন আপনি আমার প্রিন্সেস? ভালো আছি। তারপর তারা সেই জায়গায় বিভিন্ন এরিয়ায় ঘুরতে থাকে। তে আইসক্রিম খেলে বল, ওই সাইডে বিক্রি করছে, আমি আর সুগা গিয়ে তাহলে কিনে নিয়ে আসি। না রে, আমার এখন আইসক্রিম খাওয়ার মুড নেই, তোরাই গিয়ে খাওয়া যা। এই কথা বলে তে একটা বেঞ্চের উপর গিয়ে বসে পড়ে আর জিমি সুগা চলে যায় আইসক্রিম খেতে। জাংকুক তের কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু তারপর সেও কোথায় যেন একটা চলে যায়। তে একাই চুপচাপ বসে বসে ওয়েদারটা ফিল করছিল। তখনই তের কাছে একটা ছোট্ট মেয়ে এসে তেকে একটা ফুলের তোড়া দেয়। আপু এই ফুলগুলো নাও। না বাবু, আমি ফুল নেব না, বাট তুমি এই টাকাটা নিজের কাছে রেখে দিতে পারো। নাও। না আপু, এই ফুলগুলোর টাকা আগে থেকে একজন দিয়ে দিয়েছে। আগে থেকেই দিয়ে দিয়েছে? কিন্তু কে দিয়েছে আর কোথায় সে? একটা ভাইয়া দিয়েছে, আর সে তো ওইখানে। মেয়েটা এবার আঙুল দিয়ে একটা দিকে দেখায় আর তে এবার সেই দিকে তাকালে দেখতে পায় জাংকুক একটু একটু করে তাদের দিকে এগিয়ে আসছিল। আচ্ছা বাবু, দাও তাহলে তুমি ফুলগুলো। তারপর তে ফুলগুলো নেয় আর বাচ্চারা সেখান থেকে চলে যায়। জাংকুকও এবার তের কাছে আসে আর তেও এবার উঠে দাঁড়ায় বেঞ্চের উপর থেকে। আপনি আমাকে প্রপোজ করলেন? হ্যাঁ বলতে পারো, জাস্ট সরাসরি না করে একটু ঘুরে পেঁচিয়ে করলাম আর কি। বাট আমি আপনাকে লাইক করি না, করিনি, আর করবো না মিস্টার জাংকুক। তুমি আমাকে লাইক করে এসেছো আর করবাও মিস্তে। হ্যাঁ, আপনার কাছে কোনো প্রমাণ আছে আজেরা? অফকোর্স আছে, দেখতে চাও তুমি প্রমাণ? দেখো তাহলে। জাংকুক এবার তের একদম কাছে, মানে একদম তের সামনে চলে আসে, মানে সামনে এসে দাঁড়ায়। আর তের হার্টবিটও এবার অনেক বেশি ফাস্ট হয়ে যায়। হার্টবিট ফাস্ট হচ্ছে, রাইট? তে এবার জাংকুককে হালকা করে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আমার হার্টবিট ফাস্ট হলেও আই ডোন্ট কেয়ার। আমি আপনাকে লাইক করি না তো করি না। ওকে ফাইন, বাট তোমার হার্ট আমাকে লাইক করেতে। শুনুন আপনি জাস্ট আমার কাছ থেকে দূরে দূরেই থাকেন, ওকে? এই কথা বলেই তো সেখান থেকে চলে যেতে নেয়। আর এবার পিছন থেকে জাংকুকও বলে ওঠে, আমি জানতাম এখন তুমি এই কথাই বলবা, কারণ ইউ লাভ মিতে এন্ড আই লাভ ইউ টু। এবার একটু হেসে সেখান থেকে চলে যায়। মানে তে নিজেও এটা বুঝতে পারছিল যে সে জাংকুককে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা সে কোনো মতেই মানতে চাচ্ছিল না।
জিমিন সকালে চলে গিয়েছিল ভার্সিটিতে, কিন্তু তে আজকে উঠতে দেরি হয়ে গিয়েছিল বলে সে আর যেতে পারেনি। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরো অ্যাপার্টমেন্ট এমন চুপচাপ দেখে বুঝতে পারে যে জিমিন ইউনিভার্সিটিতে চলে গিয়েছে। কিন্তু জাংকুকের তো এখন বাসায় থাকার কথা, ওকেও তো কোথাও দেখা যাচ্ছে না। এবার সব রুম খোঁজাখুঁজি করার পর ফাইনালি জাংকুকের রুমে গিয়ে জাংকুককে খুঁজতে থাকে। ওয়েট, জাংকুক কি চলে গেল নাকি? আর জিমিনও কি তাহলে জাংকুককেই পৌঁছে দিতে গিয়েছে, মানে ইউনিভার্সিটিতে যায়নি? মানে তে এগুলো নিয়ে চিন্তা করছিল, তখনই টের পায় দরজা খুলে কেউ ভিতরে ঢুকছে। এবার টের আরো বেশি চিন্তা হতে থাকে, তার মানে কি জিমিন জাংকুককে পৌঁছে দিয়ে চলেও এসেছে? নাহলে এখন এই টাইমে আবার কে আসবে? তে এবার আস্তে আস্তে করে জাংকুকের রুম থেকে বাইরে বের হতে যাবে, ঠিক তখনই জাংকুক তার সামনে চলে আসে। তে তুমি এখানে, মানে আমার রুমে? বুঝতে পেরেছি, আমাকে কোথাও না পেয়ে চিন্তা হচ্ছিল বলে আমার রুমে চেক করতে চলে এসেছিলে, রাইট? আমি তো গিয়েছিলাম জিমিনকে ভার্সিটিতে দিয়ে আসতে, বাট তুমি ভেবেছিলে আমি মেবি চলে গিয়েছি। হ্যাঁ, তুই কিছু না বলে সেখান থেকে চলে যেতে না, কিন্তু ঠিক তখনই জাংকুক ডেকে ধরে ফেলে। আমাকে ছাড়ুন জাংকুক ভাইয়া, তুমি কেন এটা মানতে পারছো না তে যে ইউ লাভ মি? তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, প্লাস আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছ। তোমার প্রবলেমটা কি তে? আপনি জাংকুক ভাইয়া, আমার প্রবলেমটাই হলেন আপনি। তোমার মনে আছে তে যে আমাকে তুমি জিজ্ঞাসা করেছিলে যে আসলে আমার প্রবলেমটা কি? তখন আমি বলেছিলাম যে আমার প্রবলেমটা হলো তুমি। এটার মানে ছিল হলো যে তুমি সত্যি সত্যি আমার প্রবলেম হয়ে দাঁড়িয়েছিলে। যেমন যে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করতে গেলেও আমার তোমাকেই মনে পড়তো না, আমি পারছিলাম কোনো কাজে ফোকাস দিতে, না পারছিলাম বুঝতে যে আমার কি আসলেই তোমার জন্য কোনো ফিলিংস আছে নাকি। আমার জাস্ট কোনো কিছুই ভালো লাগছিল না। আমি যেমন করে তোমাকে অল টাইম মিস করতাম, তোমাকে অল টাইম মনে পড়তো, তোমার ফেস অল টাইম আমার চোখের সামনে ভাসতো, তোমার কণ্ঠ অল টাইম আমার কানের কাছে বাজতো। আই মিন আমার জাস্ট এগুলো আর ভালো লাগছিল না তে। আর সব থেকে বড় প্রবলেমটা আমার এটা লাগছিল যে আমি যদি তোমার কাছে এসে তোমাকে বলে দেই যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি হতে পারে? মানে যদি খারাপ কিছু হয়ে বসে তখন? আর সবকিছু মিলিয়ে সত্যি সত্যি আমার সম্পূর্ণ প্রবলেমটাই তুমি ছিলেতে। বাট যেহেতু তুমি আমার ফিলিংসটা এখন জানো যে আমি তোমাকে ভালোবাসি, তাই আমার এই চিন্তাগুলো অ্যাটলিস্ট একটু হলেও কমেছে, কিন্তু সম্পূর্ণটা এখনো কমেনি। আর সেটা তুমিও জানো কেন। বাট বাই দ্য ওয়ে, তুমি যে বললা না যে তোমার প্রবলেমও নাকি আমি, সো এটার মানে কিতে? তো এবার আস্তে আস্তে জাংকুকের দিকে ঘুরে একদম জাংকুকের চোখের দিকে তাকায়। সেম জাংকুক, মানে মানে তুমিও আমাকে ভালোবাসো? বাট ওয়েট, তুমি না এটা আগে থেকেই জানতে পেরে গিয়েছিলে? আই মিন এটা তো তোমার আগে থেকেই জানার কথা যে আই লাভ ইউ। মানে সেদিন যে আমার হার্টবিট ফাস্ট হয়ে গেল। বলতে গেলে সেটাও ঠিক, কিন্তু তারপরও আমার একটা টেনশন ছিল এটা নিয়ে যে তুমি কি এটা মানবা নাকি মানবা না যে তুমি আমাকে ভালোবাসো। কারণ তুমি কোনোভাবেই মানতে চাচ্ছিলে না। তোমার মতো হার্টলেস ছেলেকে যে আমি কেমন করে ভালোবেসে ফেললাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমার এখনো ওই প্রথম দিনের কথা মনে আছে। ও সরি নাতে, আসলে ওই দিনটাতে আমার একটা ইম্পর্টেন্ট কাজ বেঁধে গিয়েছিল। প্লিজ সরি। থ্যাংক ইউ সো মাচ তে। এই কথা বলে জাংকুক তের গালে কিস করে দেয়। আর এবার তে জাংকুকের দিকে কনফিউজড হয়ে তাকিয়ে বলে কি হলো এটা? কিন্তু তার আগেই জাংকুক তের আরেক গালেও আরেকটা কিস করে দেয়। আর এবার তে সেখান থেকে দৌড় দিয়ে চলেই যায়। আর তার পিছন পিছন জাংকুকও যায়।